আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাসের চ্যাপ্টার 4 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আছে। চ্যাপ্টার 4 শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে আমরা 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আজকের আলোচনায়। প্রথম 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা বলতে কি বোঝো? আমরা জানি যে ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন ছোট বড় যে ঘরে শিল্প কলকারখানা ছিল সেইগুলো বাদ দিয়ে উন্নত যন্ত্রপাতি, বাষ্পীয় শক্তি ও বিপুল সংখ্যক শ্রমিকের কেন্দ্রীভূতভাবে প্রচুর পরিমাণে শিল্পদ্রব্য উৎপাদিত হতো, যাকে আমরা বলি কি ফ্যাক্টরি বা কারখানা প্রথা। এর ফলে উৎপাদনের যে পরিমাণ সেটা বৃদ্ধি পেয়েছিল এবং শ্রমবিভাগ প্রথাও চালু হয়েছিল। এরপরের প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ কেন বলা হয়? 19 শতকের মধ্যবর্তী পর্যন্ত ইউরোপীয়দের কাছে আফ্রিকা মহাদেশ সম্পর্কে কোনো ধ্যান ধারণা ছিল না, কারণ ইউরোপ মহাদেশ ছিল বিশাল দুর্গম অরণ্য। ইউরোপ মহাদেশের মানুষের কাছে আফ্রিকা মহাদেশের দুর্গম অরণ্য, বিশাল মরুভূমি, প্রতিকূল আবহাওয়ার জন্য তারা কোনো রকমভাবেই আফ্রিকা মহাদেশে এন্ট্রি করতে পারত না। এই অজ্ঞতা ও দুর্গমতার কারণে ইউরোপীয়রা আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলতো। 3 নম্বর প্রশ্ন, নৈরাজ্যবাদ কি? নৈরাজ্যবাদ এমন একটি রাজনৈতিক ও সামাজিক মতবাদ যেখানে রাষ্ট্র, সরকার এবং সর্বপ্রকার যে বাধ্যতামূলক শাসন আইন আছে সেগুলো সম্পূর্ণরূপে বিরোধ করে এবং সমগ্র জাতি বা মানুষ যাতে স্বাধীনভাবে তার নিজের মতো করে বাঁচতে পারে এইটাকে গুরুত্ব দেয়। কোনো রকম রাষ্ট্র, কোনো রকম আইন, কোনো রকম সরকারকে তারা গুরুত্ব দেয় না। এরাই হলো নৈরাজ্যবাদী। প্রুদো এবং বাকুনিন এরা ছিল নৈরাজ্যবাদী রাষ্ট্রীয় ক্ষমতার বিলোপ ঘটিয়ে অবাধ ব্যক্তিগত স্বাধীনতা যাতে প্রতিষ্ঠা করা যায় তার কথা বলতেন। 4 নম্বর প্রশ্ন, প্যারি কমিউন কি? 1781 খ্রিস্টাব্দে যখন ফ্রান্স অর্থাৎ ফ্রাঙ্কো প্রাসিয়ান যুদ্ধে ফরাসি সরকারের পরাজয় হয় এবং প্রাশিয়ার সাথে একটা অপমানজনক সন্ধি স্বাক্ষর হয়, তার প্রতিবাদে তখন বিপ্লবী শ্রমিক ও সাধারণ জনগণ কর্তৃক যে স্বায়ত্তশাসিত সরকার তৈরি হয় তখন সেটাকে বলা হয় প্যারিস কমিউন। এটি ছিল বিশ্বের প্রথম শ্রমিক শ্রেণীর সরকার, যা প্রায় 2 মাস ধরে স্থায়ী ছিল। 5 নম্বর প্রশ্ন, হে ডক্ট্রিন বা উন্মুক্ত দ্বার নীতি কি? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনকে সাম্রাজ্যবাদী শক্তিগুলির মধ্যে অর্থনৈতিক ব্যবচ্ছেদের হাত থেকে রক্ষা করতে এবং চীনের সমস্ত বন্দর সকল রাষ্ট্রের জন্য সমানভাবে খুলে দেওয়ার জন্য সুবিধা নিশ্চিত করার জন্য যে নীতি ঘোষণা করেছিলেন তাকে হে ডক্ট্রিন বা উন্মুক্ত দ্বার বা ওপেন ডোর পলিসি বলা হয়। 6 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত কি? ত্রিশক্তি মৈত্রী হলো 1882 খ্রিস্টাব্দে বিসমার্কের যে কূটনৈতিক পদক্ষেপ ছিল, সেই কূটনৈতিক পদক্ষেপে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইটালির মধ্যে একটা সামরিক জোট গঠিত হয়। এই সামরিক জোটকেই বলা হয় ত্রিশক্তি মৈত্রী এবং তার পাল্টা ত্রিশক্তি আতাত তৈরি হয় 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এটাই হলো ত্রিশক্তি আতাত। 4 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? অর্থাৎ এই 6টা তোমরা 4 নম্বর অধ্যায়ের জন্য করবে 2 নম্বর প্রশ্ন হিসেবে। এই 6টা প্রশ্ন 2 নম্বর হিসাবে করবে 4 নম্বর অধ্যায় থেকে। এরপরে 4 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে? প্রথম গুরুত্বপূর্ণ আসতে পারে যে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে ইংল্যান্ডের অভিজ্ঞতা লেখো। অর্থাৎ শিল্প বিপ্লব যে ইংল্যান্ডে হয়েছিল সেটার প্রভাব কি ছিল, আর শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়। এই প্রশ্নটা 4 নম্বরের জন্য তোমরা অবশ্যই করবে। ইংল্যান্ডের অভিজ্ঞতায় যদি দেখা যায় যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল, তার ফলে সে দেশের অর্থনীতি এবং সমাজে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। বিপুল পরিমাণে পণ্য উৎপাদন হচ্ছিল, অনেক মানুষ গ্রাম থেকে শহরে আগত হচ্ছিল, যার ফলে নতুন নতুন শহর তৈরি হয়, দেশের আয় বৃদ্ধি পায়। ঠিক আছে, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সমাজে একটা শ্রেণী বৈষম্য ভীষণ রকমভাবে তৈরি হয়েছিল। যেমন সমাজে যে পুঁজিবাদী মালিক শ্রেণী আছে তারা শ্রমিকদের শোষণ করে প্রচুর পরিমাণে ধনী ব্যক্তি হয়ে যায়, আর যারা শ্রমিক ছিল তারা শোষিত শ্রমিক শ্রেণীতে পরিণত হয়। মানুষ গ্রাম ছেড়ে শহরে আসার কারণে গ্রামের
সমস্ত বাড়িঘর ছেড়ে আসায়, শহরে গিয়ে বাড়িঘর না করতে পারায় তারা বস্তি তৈরি করে বসতি তৈরি করে, থাকার ব্যবস্থা করে, শিশু ও নারীরা শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করে এবং তারা একটা চরম অস্বাস্থ্য পরিবেশে জীবন কাটাতে শুরু করে। এটা ছিল ইংল্যান্ডের অভিজ্ঞতা শিল্প বিপ্লব সম্পর্কে। আর উপনিবেশের জন্ম কি করে হয়? উপনিবেশের জন্ম হয় কারণ ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল তখন নতুন নতুন এত পণ্য উৎপাদন হচ্ছিল, নিজের দেশের বাজারে বিক্রি করার কোনো সুযোগ ছিল না। তাই সেই জিনিসপত্র বাজার বিক্রির জন্য বাজার খোঁজা, আবার তাদের দেশের যে শিল্পদ্রব্য তৈরি হচ্ছে তার জন্য কাঁচামাল সংগ্রহের জন্য তারা এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিকে দখল করে নিজেদের অধীনে আনার চেষ্টা শুরু করলো। এবার তারা কি করছে? তাদের দেশের উৎপাদিত পণ্য ইউরোপ এবং আফ্রিকার দেশে বিক্রি করছে, আবার ইউরোপ এশিয়া আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল সস্তায় কিনে নিজের দেশে নিয়ে আসছে। এইভাবে উপনিবেশ দখল করা শুরু হয় এবং উপনিবেশবাদের জন্ম হয়। আরেকটা 4 নম্বরের প্রশ্ন, ইংল্যান্ড ও ইউরোপীয় মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় দাও। অর্থাৎ ইংল্যান্ডেও শিল্প বিপ্লব হয়েছিল, ইউরোপের বিভিন্ন মহাদেশেও শিল্প বিপ্লব হয়েছিল। এই দুই মহাদেশের একই মহাদেশ কিন্তু দেশ আলাদা। ইংল্যান্ড এবং ইউরোপ মহাদেশে যে শিল্প বিপ্লব হয়েছিল অন্যান্য দেশে, তার তুলনা কি হবে? সূচনাকাল দেখো। প্রথম, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়ে গেছিল 18 শতকে, কিন্তু ইউরোপের অন্যান্য দেশে হয়েছিল 19 শতকের মধ্যভাগে। ইংল্যান্ডের যে মূলধন ছিল সেটা ছিল বেসরকারি এবং ব্যক্তিগত মূলধন, ব্যক্তিগত ব্যবসায়ের উদ্যোগে পরিচালিত। কিন্তু ইউরোপ মহাদেশে যে শিল্প বিপ্লব হয়েছিল সেটা ছিল সরকারি সহযোগিতা, দেশ বা রাষ্ট্র কোম্পানিগুলিকে ঋণ দিত এবং ব্যাংকের ওপর অধিক নির্ভরশীল ছিল। ইংল্যান্ডে প্রথমে শিল্প বিপ্লব হিসাবে বস্ত্র ও হালকা শিল্পের বিপ্লব ঘটেছিল, কিন্তু অন্যান্য ইউরোপের দেশে কি হয়েছিল? একযোগে ভারী শিল্প যেমন লৌহ, ইস্পাত, রেলপথের প্রাধান্য পেয়েছিল। ঠিক আছে, এটা ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের এবং অন্যান্য দেশের শিল্প বিপ্লবের পার্থক্য। এরপরে আমরা দেখব সেরাজেভো হত্যাকাণ্ড। এই সেরাজেভো হত্যাকাণ্ড কি? যে এই হত্যাকাণ্ডটাই প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসাবে ধরা হয়, প্রত্যক্ষ কারণ হিসাবে। কি হয়? 1914 খ্রিস্টাব্দে 28শে জুন অস্ট্রিয়ার যে যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভোতে ঘুরতে যায়। তখন এই সেরাজেভোতে যে ব্ল্যাক হ্যান্ড নামক গুপ্ত সমিতি আছে, সেই গুপ্ত সমিতির মধ্যে একজন ব্যক্তি গ্যাব্রিলো প্রিন্সেপ তাদের গুলি করে হত্যা করে। এবার গ্যাব্রিলো প্রিন্সেপ কেন গুলি করে হত্যা করলো, বা ব্ল্যাক হ্যান্ড নামক গুপ্ত সমিতি বা তৈরি হলো কেন? তার কারণ এই সেরাজেভোতে যে সমস্ত স্লাভ মানুষরা ছিল তারা চাইছিল যে অস্ট্রো হাঙ্গেরির যে রাজত্ব সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা সর্ব স্লাভ জাতি হিসাবে আমরা প্যান স্লাভ একটা দেশ তৈরি করব, অর্থাৎ সর্ব স্লাভ মানুষদের নিয়ে সর্ব স্লাভ দেশ তৈরি করব, সমস্ত স্লাভ মানুষদের নিয়ে একটা স্লাভ দেশ তৈরি করব। এই রাগ থেকেই তারা অস্ট্রিয়ার যে যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডকে হত্যা করেছিল। সেরাজেভো শহরে হয়েছিল বলে এটাকে সেরাজেভো হত্যাকাণ্ড বলা হয়। তাৎপর্য কি ছিল? এই হত্যাকাণ্ড ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ বা আশু কারণ। অস্ট্রিয়া এই হত্যার জন্য সার্বিয়াকে দায়ী করে চরমপত্র পাঠায়। জবাবে সন্তোষজনক না হয় 1914 সালের 28শে জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের রূপ নিয়েছিল। তারপরে 4 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? কিভাবে? যে কাঁচামালের প্রয়োজন। শিল্প বিপ্লবের ফলে দ্রুত বিপুল পণ্য উৎপাদনের জন্য তুলা, খনিজ তেল, রাবার ইত্যাদি কাঁচামালের অপরিসীম চাহিদা দেখা দেয়, যা এশিয়া আফ্রিকা থেকে সংগ্রহ করা সহজ ছিল। 2 নম্বর, উদ্বৃত্ত পণ্যের বাজার। কারখানায় যে উৎপাদিত পণ্য তৈরি হচ্ছে সেগুলো নিজেদের দেশে বিক্রি করার বাজার নেই, তাই তারা চাইছে যে এশিয়া ও আফ্রিকার মতো দেশে আধিপত্য স্থাপন করে সেই দেশে জিনিসপত্র বিক্রি করা। আর 3 নম্বর কি? যে উদ্বৃত্ত মূলধন। এত ব্যবসা বাণিজ্য করে অধিক পরিমাণে যখন মুনাফা তাদের হাতে চলে এলো, তারা চাইছে যে উপনিবেশগুলিতে যদি আমরা টাকা বিনিয়োগ করি তাহলে আরও আমরা লাভবান হব। তাই সেই তাগিদ থেকেই উপনিবেশ দখল করার উৎসাহ বেড়ে গেল।
এরপরে 8 নম্বরের প্রশ্ন কি আসতে পারে? একটাই প্রশ্ন পড়বে, এখান থেকে একটা প্রশ্নই আসবে, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। আর একটা প্রশ্ন হিসাবে পড়বে বলশেভিক বিপ্লব বা রাশিয়া বিপ্লবের কারণগুলি কি ছিল। দেখো, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হওয়ার পেছনে কারণ কি ছিল? অনেকটা গুরুত্বপূর্ণ কারণ। সেই কারণগুলোর মধ্যে কি, ইংল্যান্ড ছিল এমন একটা পরিবেশ যেখানে অনুকূল প্রাকৃতিক পরিবেশ যেমন ছিল, সামাজিক অর্থনৈতিক পরিবেশ খুব ভালো ছিল। প্রধান কারণ কি ছিল? যে উপযুক্ত কাঁচামাল ও খনিজ সম্পদ। ইংল্যান্ডে প্রচুর পরিমাণে লোহা, কয়লা বিপুল ভাণ্ডার ছিল। বিশেষ করে কয়লা লোহা খনিগুলি কাছাকাছি কাছাকাছি অবস্থান করায় খুব সহজেই সেই খনিজ আহরণ করা এবং যন্ত্র প্রস্তুত করা সহজ ছিল। কৃষি বিপ্লব ও পর্যাপ্ত শ্রমিক ছিল। 18 শতকে ইংল্যান্ডে কৃষি বিপ্লবের ফলে জমিতে ঘেরা প্রথা চালু হয়। এর ফলে ভূমিহীন যে সমস্ত কৃষক এবং কৃষি শ্রমিকরা ছিল তারা জীবিকা নির্বাহের জন্য শহরে চলে আসে এবং কারখানায় খুব কম মজুরিতে তারা কাজ করতে শুরু করে। 3 নম্বর, মূলধনের সহজলভ্যতা। ইংল্যান্ড ঔপনিবেশিক বাণিজ্য থেকে অর্থাৎ উপনিবেশ যে দখল করে রেখেছে সারা পৃথিবীতে, সেইখান থেকে প্রচুর পরিমাণে মূলধন সঞ্চিত করছিল। আর 1751 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ইংল্যান্ড শিল্পপতিদের সহজ শর্তে ঋণ ও ব্যাংকিং এর সুবিধা প্রদান করছিল, যা শিল্প বিপ্লবে সহযোগিতা করেছিল। 4 নম্বর কি, যে অনুকূল ভৌগোলিক ও জলবায়ুগত অবস্থান। চারিদিকে ইংল্যান্ডের সমুদ্র আছে, যা কাঁচামাল বন্দরের মাধ্যমে আনা এবং উৎপাদিত পণ্য বিদেশে পাঠানো। এছাড়াও আর্দ্র আবহাওয়া বস্ত্রশিল্পে সুতো কাটার জন্য অত্যন্ত উপযোগী ছিল। এই সমস্ত কারণে ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম হয়েছিল। 5 নম্বর কি, যে জেমস ওয়াট যে বাষ্পীয় ইঞ্জিন, হারগ্রিভসের যে জামা কাপড় তৈরি করার জন্য স্পিনিং জেনি, আর্করাইটের ওয়াটার ফ্রেম, কার্টরাইটের পাওয়ারলুম ইত্যাদি নতুন নতুন বৈজ্ঞানিক উৎপাদন ব্যবস্থায় এক বিপ্লব আনেন। 6 নম্বর, বিশাল সাম্রাজ্য নিরাপদ বাজার। ইংল্যান্ড বিশ্বব্যাপী সুবিশাল উপনিবেশ ছিল। সেখান থেকে কম দামে কাঁচামাল সংগ্রহ করত, তৈরি পোশাক ও পণ্য অবাধে বিক্রিও করত বাজারে, যেখানে কোনো কম্পিটিশন ছিলই না। তাই অবাধে বিক্রি করা এবং কাঁচামাল সংগ্রহ করা ইংল্যান্ডের কাছে সহজ ছিল। আর 7 নম্বর কি, রাজনৈতিক স্থায়িত্ব। ফ্রান্সে যেমন ঘন ঘন বিপ্লব হয়েছিল, ফেব্রুয়ারি বিপ্লব, জুলাই বিপ্লব, তার সঙ্গে ফরাসি বিপ্লব, এই বিপ্লবে রাজা কে হবে সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব চলেছে, কিন্তু ইংল্যান্ডে সেরকম পরিস্থিতি হয়নি। রক্তপাতহীন ইংল্যান্ডে 1688 খ্রিস্টাব্দে বিপ্লব হয়। এর ফলে ইংল্যান্ডে যে রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠে, সেখানে প্রত্যেকটা দলই সুস্থ স্বাভাবিকভাবে দেশ অগ্রগতির কাজে মনোযোগ দেয়। তাই সংসদীয় রাজনৈতিক পরিবেশ যেমন গড়ে ওঠে, যা অর্থনৈতিক বিনিয়োগ ও শিল্পায়নে সাহায্য করে। আর যে রাজা, সে সুনির্দিষ্টভাবে শাসন পরিচালনা করেছিল, তাই এটাকেই বলছে রাজনৈতিক স্থায়িত্ব, যা কি করেছিল, ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সহায়তা করেছিল। এরপরে সাধারণভাবে যদি বলি, যে উল্লিখিত প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক উপাদানের অপূর্ব সমন্বয় ছিল ইংল্যান্ডে, যার ফলে বিশ্বের প্রথম শিল্পশালাতে পরিণত হয়েছিল এবং ইউরোপের অন্যান্য দেশের বহু পূর্বেই ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সফল রূপ পেয়েছিল। ঠিক আছে, এইটাই ছিল ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি দেখে যাও, আমার বিশ্বাস তোমাদের ইউনিট টেস্টে বা এই চ্যাপ্টারের এইগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন। দেখা হচ্ছে পরের 5 নম্বর অধ্যায়ের প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।